তুমি যাই বলে ত্রিনা, আমি একটা প্রতিজ্ঞা করেছি। এখন থেকে প্রতিদিন সকালে নিজের বউয়ের একটা চুমুকে দিনটা শুরু করব। টিনা বিস্ময়ে চোখ বড় বড় করে কয়েক কদম পিছিয়ে গেল। তার মনে হলো সে কোনো ভিন্ন গ্রহের প্রাণীর কথা শুনছে। সে তীব্র স্বরে বলল, আপনার শরীর ঠিক আছে তো, নাকি পাগল টাগল হয়ে গেছেন? কিসব আজগুবি কথা বলছেন? আরিয়ান দুপা সামনে এগিয়ে এলো, টিনার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার দু চোখে এক অদ্ভুত শীতলতা। সে কোমল স্বরে বলল, আজগুবের কি দেখলে? নিজের বউকে ভালোবাসতে তো কোনো মানে নেই। টিনা ভীষণ বিরক্ত হলো। সে দাঁতে দাঁত চেপে বলল, কে আপনার বউ? কে? আমি আপনাকে স্বামী বলে মানি না। আরিয়ান থমকে গেল। মানি না শব্দটা তার কানে গিয়ে সজোরে ধাক্কা দিল। সে যেন মুহূর্তে বড় বেশি অসহায় হয়ে পড়ল। খুব নিচু স্বরে বিড়বিড় করে জিজ্ঞাসা করল, মানো না? না। টিনার উত্তর ছিল পাথরের মতো শক্ত। কেন মানো না? কারণ আপনি ভালোবাসার যোগ্য নন। আরিয়ান এবার টিনার চোখের দিকে সোজাসুজি তাকালো। তার কণ্ঠে বেদনার সুর ফুটে উঠল। কেন যোগ্য না ত্রিনা? আমি কি কখনো তোমার উপর জোর করেছি? সজ্ঞানে কি কখনো তোমার গায়ে হাত তুলেছে? আর যখন অচেতন অবস্থায় আমি ভুল করেছি, তখন আমি ক্ষমা চেয়েছি। অপরাধ না জেনেও তোমার চোখের জল থেকে নিজেকে অপরাধী মনে করেছি। কথা দিচ্ছে আর কখনো তোমাকে কষ্ট দেব না। একবার সুযোগ দেবে না? টিনা জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। আরিয়ানের এই আবেগ মাখা কথাগুলো আজ তার মন গলাতে পারছে না। কারণ যেই মেয়ের মন একবার অভিমানে পাথর হয়ে গেছে, তাকে ফেরানো পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি। মেয়েদের মন যতটা নরম হতে পারে, সে পরিস্থিতির চাপে তা পাহাড়ের মতো কঠিনও হতে পারে। আরিয়ান হার মানতে নারাজ। সে আবারও জিজ্ঞাসা করল, বলো, কি করলে তোমার এই পাহাড়সম অভিমান ভাঙবে? ট্রিনা আরিয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নির্লিপ্ত গলায় বলল, আপনার প্রতি আমার কোনো অভিমান নেই। তাহলে কি রাগ আছে? আরিয়ানের কণ্ঠে ব্যাকুলতা। না। তাহলে আসলে কি আছে তোমার মনে? ট্রিনা এবার ঘুরে দাঁড়ালো। আরিয়ানের চোখের দিকে চোখ রেখে অত্যন্ত শীতলভাবে বলল, আপনার প্রতি আমার ঘৃণা আছে। আপনাকে দেখলে আমার এখন শুধু বিরক্তি লাগে। কথাগুলো তীরের মতো আরিয়ানের বুকে বিঁধল। আজ যেন বারবার তার মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। তবুও সে দমল না। ঠোঁটে জোরপূর্বক এক চিলতে হাসি ফুটিয়ে পড়ল। বেশ তো, আমি তোমার এই ঘৃণাকে একদিন ভালোবাসার জয় করে নেব। ট্রিনা তার ডাগর ডাগর বাঁকা আখি যুগল দিয়ে তাচ্ছিল্যের সাথে তাকালো। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, পারবেন না। আরিয়ান হালকা হাসলো। তারপর নিজের দুই হাত পিঠের পেছনে বেঁধে কিছুটা নিচু হলো। ট্রিনার চোখের মনির দিকে নিজের স্থির দৃষ্টি নিবদ্ধ করে নেশাময় কণ্ঠে বলল, লোকে বলে ক্যান্সারের থেকে বড় ব্যাধি আর নেই, কিন্তু আমি তো দেখি তোমার চোখের মায়ের ব্যাধি ক্যান্সারের থেকে বড় ভয়ঙ্কর। ক্যান্সার হলে তো ডক্টর বলে দেয় রোগী কতদিন বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু আমি তো তোমার চোখের মায়ের ন্যানো সেকেন্ডে মরে যাই। ট্রিনা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লোকে ঠিকই বলে, পুরুষের কণ্ঠের গভীরতা আর শব্দের মায়া একটা নারীর 1000 বছরের মান অভিমান মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারে। আরিয়ানের এই একটা কথা ট্রিনার বুকের ভেতর এক অজানা হাহাকারের জন্ম দিল। তার খুব জানতে ইচ্ছে হলো তার নিজের চোখে এমন কি আছে যার জন্য এই মানুষটা বারবার পাগল হয়। আরিয়ান যেন ট্রিনার মনের অব্যক্ত প্রশ্নটা পড়তে পারল। সে আরো কাছে এসে ফিসফিস করে বলল, নিজের চোখ দেখতে চাও? তাহলে আমার চোখের দিকে তাকাও। ট্রিনা যেন এক সম্মোহনে আচ্ছন্ন হয়ে গেল। সে অবাধ্যভাবে তাকিয়ে রইল ঘন পাপড়িযুক্ত তার স্বামীর চোখের দিকে। সেই চোখের আয়নায় সে নিজেকে দেখলো নাকি আরিয়ানের জমে থাকা ভালোবাসা, তা কেবল সেই জানে। যে মানুষটার জন্য মনের গহীনে এত টান, তাকে কি সত্যি দূরে সরিয়ে রাখা সম্ভব? তবুও ট্রিনা সেই অসম্ভবকে সম্ভব করতে মরিয়া। আরিয়ান এবার ধীর গতিতে ট্রিনার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। ট্রিনা আজ বাধা দিল না। এক গভীর আবেশে এসে চোখ বন্ধ করে নিল। আরিয়ান ট্রিনার কপালের খুব কাছে মুখ রেখে মৃদু স্বরে বলল, আমাকে ভালোবাসতে হবে না শ্যামলিনী, শুধু প্রতিদিন একবার করে তোমার এই কপালটা স্পর্শ করতে দিলেই হবে। বলে আরিয়ান পাশ কাটিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজার ওপারে যেতেই আরিয়ানের মুখে সে হাসিটা মিলিয়ে গেল। একরাশ বিষণ্ণতা এসে তার মনে ভিড় করলো। এই বিষণ্ণতা কি একজন ব্যর্থ স্বামী হওয়ার গ্লানি, নাকি প্রিয়তমার মনে জায়গা না পাওয়ার হাহাকার? নৌশি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, মাথাটা নিচু করে কি একটা গভীর চিন্তায় সে মগ্ন। ঠিক উল্টো দিক থেকে হেঁটে আসছে আদনান। নৌশিকে দেখে আদনানের শয়তান মস্তিষ্ক নড়ে চড়ে বসলো। সে এমন একখানা ভাব ধরল যেন সে নৌশিকে দেখেও দেখেনি। নৌশি যখন ঠিক তার
পাশ কাটলো আদনান নিজের অভ্যাসবশত টপ করে নিজের পাটা নৌশির পায়ের সামনে বাড়িয়ে দিল। আদনানের প্ল্যান ছিল নৌশি হোঁচট খেলে সে চট করে তাকে ধরে নিবে, তারপর হিরো স্টাইলে বলবে, কিরে নাদান, একটু দেখে চলতে পারিস না? কিন্তু ভাগ্য সহায় হলো না। নৌশি এমনভাবে হুড়মুড় করে গিয়ে ফ্লোরে আছাড় খেলো যে আদনানের ধরার সুযোগই পেল না। নৌশি একদম উপর হয়ে ফ্লোরে পড়ল। আদনান ভড়কে গেল। নৌশি কোনো নড়াচড়া করছে না দেখে আদনানের কলিজা শুকিয়ে কাঠ। ভাবলো মেয়েটা কি মরে টরে গেল নাকি। সে তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে নৌশিকে তুলতে যাবে, ঠিক তখনই নৌশির হাতের একখানা সলিড ঘুষি সোজা এসে ল্যান্ড করলো আদনানের খাড়া নাকের উপর। আদনান আ করে চিৎকার দিয়ে নিজের নাক চেপে ধরল। নৌশি দাঁত কিরমির করে উঠে বসে বলল, আদুর বাচ্চা, তুই সবসময় এমন অসভ্যতাম করিস কেন? তোর চামড়া কি গন্ডারের নাকি? তুই কি আস্ত একটা বলদ? এভাবে কি কেউ পা বাজিয়ে দেয়? শয়তানি করার জায়গা পাস না? আদনান নাকে হাত ঘষতে ঘষতে চোখ গরম করে বলল, তাই বলে তুই এভাবে নাকে ঘুষি মারবি? ভেঙে যেত তো। ভেঙে গেলে নতুন করে প্লাস্টিক সার্জারি করে আসতি। নৌশি তরতর করে উঠে দাঁড়ালো। আদনান উঠে দাঁড়িয়ে অবজ্ঞা স্বরে বলল, তোর চেয়ে একটা পিঁপড়ো সাইজে বড়, তুই আস্ত একটা নাদানে বাচ্চা। তোকে তো মাঝে মাঝে খালি চোখে দেখাই যায় না। নৌশির মুখ অপমানে লাল হয়ে গেল। সে তেজের সাথে বলল, দেখ, তোর এসব কথা আজকাল আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলে নাই, তুই এই বাড়িতে পড়ে আসিস কেন? যা তোর স্বামী বাড়ি গিয়ে ঝগড়া কর। হ্যাঁ, চলেই যাব। শুধু সেই গোলামের পুতটাকে খুঁজে পাচ্ছি না। পেলে ওর সাথে গিয়ে তোকে উদ্ধারের পথ দেখাতাম। আদনান হাসতে হাসতে বলল, তোর স্বামী কপালটা কতটা খারাপ মাঝে মাঝে ভাবি। তোর মতো এক পিস ঝগড়াটে মেয়েকে যে সারা জীবন সহ্য করতে হবে। নৌশিও কম যায় না। সে নাক কুচকে বলল, আমিও ভাবি তোর বউয়ের ভাগ্যটা কতটা খারাপ। তোর মতো একটা আদুর বাচ্চা, যার শরীর থেকে ছাগলের গন্ধ আসে, তার সাথে সে কিভাবে থাকবে? ছি, ভাবতে আমার ঘৃণা লাগছে। আদনান যখন মোক্ষম কোনো উত্তর দিতে যাবে তখনই তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই আদনানের মুখে এক অভাবনীয় অমায়িক হাসি ফুটে উঠল। নৌশি থমকে গেল। আদনানের মুখে এমন স্নিগ্ধ হাসি সে জন্মেও দেখেনি। আদনান সবসময় বিটকেল আর বদমাইশি হাসি দেয়, কিন্তু আজকের হাসিটা যেন একটু বেশি পবিত্র। নৌশি কৌতূহল সামলাতে না পেরে উকি দিয়ে দেখলো ফোনে নাম সেভ করা সুইটহার্ট। নৌশি কিছু বলার আগেই আদনান ফোনটা কানে চেপে বেশ দূরে সরে গেল। নৌশি অবাক হয়ে তাকিয়ে রইল। এর আগে আদনান কতগুলো মেয়ের সাথে প্রেম করতে চেয়েছে তার ঠিক নেই, কিন্তু নৌশির কারণে সেগুলো 7 দিনের বেশিও টিকেনি। কিন্তু এবার মনে হচ্ছে আদনান সত্যি খুব সিরিয়াস। আদনানের সেই হাসি মুখে আর কথা বলার ভঙ্গি দেখে নৌশির মনে অজানা এক বিষণ্ণতা এসে ভিড় করলো। কেন জানি বুকটা চিনচিন করে উঠল তার। নৌশি নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসল। আরিয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফিটফাট হয়ে রেডি হচ্ছে। আয়নায় নিজের চেহারাটা একবার দেখে নিয়ে সে পেছনে না ফিরেই বলল, ট্রিনা, আমার ঘড়িটা দাও তো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। টিনা নির্লিপ্ত গলায় জবাব দিল। নিজে খুঁজে নিন। আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো, কপালে সামান্য ভাঁজ ফেলে বলল, এমন করছো কেন? জানো না স্বামীর সেবা করলে জান্নাত পাওয়া যায়? আমার অফিসে জরুরি মিটিং আছে। লক্ষ্মী মেয়েটার মতো তাড়াতাড়ি ঘড়িটা দাও। ট্রিনা আর তর্কে জড়াতে চাইল না। ঘড়িটা বের করে দেওয়ার জন্য এগুতে তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আব্বু নামটা দেখে ট্রিনার মুখে এক চিলতে হাসি ফুটল। সে তড়িঘড়ি করে কল রিসিভ করলো। কেমন আছিস মা? ওপাশ থেকে ওমর হাওলাদার স্নেহমাখা কণ্ঠ শোনা গেল। ভালো আপু, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? ওমর হাওলাদার একটু কেশে বললেন। হ্যাঁ মা, ভালোই তো আছি। ট্রিনা উদ্বিগ্ন হয়ে বলল, তোমার কণ্ঠস্বর এমন ভাঙা শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? আরে না রে মা, বয়স হয়েছে তো, একটু আধটু অসুখ বিসুখ তো থাকবেই। ওমর হাওলাদার একটু চুপ থেকে পরক্ষণে বললেন, টিনা, গতরাতে তৌহিদ সুইসাইড করতে গিয়েছিল। ট্রিনা আটকে উঠে বলল, তৌহিদ? কেন আব্বু? ও কেন এমন করতে গেল? ও এখন কেমন আছে? ট্রিনার কণ্ঠে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আরিয়ান তখন ঘড়ি পড়া বাদ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ট্রিনার দিকে তাকালো। তৌহিদের নাম শুনেই তার ভ্রু কুঁচকে গেল। ওমর হাওলাদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাতের রগ ব্লেড দিয়ে কেটে ফেলেছি, অনেকটা রক্ত বের হয়েছে শরীর থেকে। এখন আপাতত কিছুটা ভালো আছি। ট্রিনা দ্রুত বলল। আচ্ছা আব্বু, আমি আজই একবার হসপিটালে আসব। কলটা কেটে ট্রিনা আরিয়ানের দিকে ফিরে বলতে চাইল, শুনুন, আমাকে একবার হসপিটালে যেতে হবে। কিন্তু ওপাশ ফিরতে ট্রিনা অবাক। একটু আগে যে লোকটা মিটিং এর জন্য পাগল হয়ে যাচ্ছিল সে এখন আয়েশ করে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। ট্রিনা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো,
কি হলো আপনার? এভাবে শুয়ে পড়লেন কেন? অফিসে দেরি হচ্ছে না? আরিয়ান মনে মনে বিড়বিড় করলো। অফিসার মিটিংয়ের গোষ্ঠী গেলে তোকে ছাড়া খবর শুনে তুমি হাসপাতালে যাবে আর অফিসে ফাইল নাড়াবো? তা হচ্ছে না। আরিয়ান মুখে একটা কাচুমাচু ভাব এনে করুণ স্বরে বলল, শরীরটা ভাল লাগছে না ত্রিনা, ভীষণ অসুস্থ বোধ করছে। আজ আর অফিস যাবো না। তুমি বরং কোথাও না গিয়ে আমার কাছে বসে আমার সেবা করো। টিনা এবার বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারল। তৌহিদের নাম শোনার পর থেকে যে আরিয়ানের এই অসুস্থতা শুরু হয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। সে মুচকি হেসে জিজ্ঞাসা করলো। তা আপনার ঠিক কি হয়েছে শুনি? আরিয়ান সিরিয়াস মুখ করে বলল। জ্বরে পেট ব্যথা করছে। টিনা অবাক হওয়ার ভান করলে বলল। জ্বরে আবার পেট ব্যথা করে? দেখি তো কেমন জ্বর এসেছে আপনার। টিনা আরিয়ানের কপালে হাত দিয়ে জ্বর চেক করতে গেলে আরিয়ান চিৎকার করে উঠল। আহা, আমাকে ছুঁয়ো না। আমার কপালে যে আগুন, তাতে তুমি পড়ে ছাড়খার হয়ে যাবে। টিনা কোনো কথা না শুনে আরিয়ানের কপালে হাত রাখলো। দেখলো শরীরের তাপমাত্রা একদম স্বাভাবিক। বিরক্ত হয়ে টিনা বলল। ফাজলাম একটা সীমা আছে, আপনি এভাবে শুয়ে থাকুন, আমি হসপিটালে যাচ্ছি। টিনা যে ঘর থেকে বের হতে যাবে, আরিয়ান এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো। রাগে আর বিরক্তি নিয়ে বিড়বিড় করলো। এই তৌহিদ ছাড়ার কি মরার সময় ছিল না? মরবি তো একবারে মরতি, তা না এখন আমার বউ নিয়ে টানাটানি শুরু করেছিস। আরিয়ান দ্রুত পায়ে টিনার পিছু পিছু যেতে যেতে ডাকলো। বউ দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। টিনা দরজায় দাঁড়িয়ে পেছনে ফিরে অবাক হয়ে তাকালো। যে লোকটা একটু আগে বলছিল জরুরি মিটিং আছে, সে এখন সব ফেলে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি। আরিয়ানের এই শিশুসুলভ হিংসা দেখে টিনা মনে মনে হাসলেও মুখে গাম্ভীর্য ধরে রাখলো। হাসপাতালে সবসময়ের মতোই আজও উপচে পড়ছে ভিড়। চারিদিকে এক অস্থির কর্মব্যস্ততা। কেউ নিজের প্রিয়জনের জন্য ওষুধের ফর্দ হাতে নিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে, কেউ বা করিডোরের বেঞ্চে আকাশসমান বিষণ্ণতা নিয়ে পাথরের মতো বসে আছে। এর মাঝে নার্সদের অক্লান্ত পরিশ্রম চোখে পড়ার মতো। এত কিছুর পরও রোগীদের অভিযোগের অন্ত নেই, যেন অভিযোগ করাই হাসপাতালের অঘোষিত নিয়ম। টিনা আর আরিয়ান ধীর পায়ে ওমর হাওলাদারের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছে। আরিয়ান এর মুখভঙ্গি এখনো মেঘলা। তৌহিদের কাছে যাওয়ার বিরক্তিটা সে লুকাতেও পারছে না। হঠাৎ একটা কেবিনের সামনে এসে টিনার পা জোড়া থমকে গেল। একটা মেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে বুক ফাটা আর্তনাদ করছে। মেয়েটা বোধহয় টিনার সমবয়সী হবে। তার গগনবিদারী চিৎকার পুরো করিডোরে নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। টিনা একটু এগিয়ে যেতে মেয়েটি ভাঙা কণ্ঠের কথাগুলো স্পষ্ট শুনতে পেল। আব্বু, আমাকে এইভাবে একা ফেলে তুমি কি করে চলে যেতে পারলে? এইভাবে এতিম করে দিয়ে গেলে আমায়। কান্নার বেগে মেয়েটির বাকি কথাগুলো অস্পষ্ট হয়ে এলো। সেই দৃশ্য দেখে টিনার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল নিজের হিরো বাবার মুখটা। ওমর হাওলাদারের মাথার চুলগুলো এখন অনেকটাই পেকে সাদা হয়ে এসেছে, দাড়িগুলোতেও রূপালী আভা, মুখে বয়সের ছাপ স্পষ্ট। টিনা না চাইতে ওই মেয়েটার জায়গায় নিজেকে কল্পনা করে ফেলল। এক নিমিষে তার সারা শরীর হিম হয়ে এলো। সে অনুভব করলো এই নিষ্ঠুর পৃথিবীতে তার বাবা ছাড়া সে কতটা অসহায়, কতটা নিঃস্ব। বাবার অস্তিত্বই যেন তার জীবনের একমাত্র ছাদ। টিনা তার বাবার মধ্যেই নিজের মা এবং বাবা দুজনার অস্তিত্ব খুঁজে পায়। হঠাৎ ওই মেয়েটির হাহাকার টিনার মনে সবটুকু শক্তি কেড়ে নিল। তার চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়তে লাগলো। আরিয়ান টিনার মানসিক অবস্থাটা বুঝতে পারল। সে জানে টিনা তার বাবার জন্য কতটা পাগল। আরিয়ান আলতো করে টিনার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল। শান্ত হ ত্রিনা, চলো এখানে এভাবে দাঁড়িয়ে থেকো না। আরিয়ান টিনার হাত ধরে ওমর সাহেবের কেবিনে প্রবেশ করলো। ঘরে ঢুকে দেখলো তিনি সেখানে নেই, হয়তো রুগী দেখতে গেছেন। টিনা অস্থির হয়ে কেবিনের সোফায় বসলো। কিছুক্ষণ পরই ওমর হাওলাদার কেবিনে ঢুকলেন। বাবার ক্লান্ত বুকটার দিকে তাকাতে টিনার বুকটা আবারও হু হু করে উঠল। ফর্সা দাড়িযুক্ত সেই চেনা চেহারার মানুষটির মুখ আজ বড্ড ভাঙা দেখাচ্ছে। বয়সের ভার আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। চোখের নিচে কালি পড়ে গেছে। আরিয়ানা টিনা দুজনে শ্রদ্ধা ভরে উঠে দাঁড়ালো। বেশ কিছুদিন ওমর হাওলাদারের সাথে টিনার সরাসরি দেখা হয়নি, যদিও ফোনে কথা হতো নিয়মিত। টিনার ঠোঁটজোড়া আবেগে কাঁপছে। সে কোনো মতে কাঁপা গলায় ডাকলো, আব্বু। ওমর সাহেব ম্লান হাসার চেষ্টা করে বললেন। কি হয়েছে মা আমার? কাঁদছিস কেন? টিনা কোনো উত্তর দিতে পারল না। সে জাপটে ধরে বাবার মুখে মাথা রাখলো। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে চলল কিছুক্ষণ। তার কানে এখনো বাজছে করিডোরে সেই মেয়েটির আর্তনাদ, আব্বু আমাকে ছেড়ে তুমি কিভাবে যেতে পারো? টিনা মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো, আমার বাবাকে আমার মাথার উপর ছায়া করে আজীবন বাঁচিয়ে রেখো। আমি তো ওনাকে ছাড়া জ্যান্ত লাশ হয়ে যাব। ওমর হাওলাদার টিনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ওমর হাওলাদার মেয়ের চিবুক ধরে পরম মমতায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা?
তোকে কি কেউ কিছু বলেছে? টিনার চোখের জল মুছে ছোট করে বলল, না আব্বু, তাহলে আমার মা মনি কাঁদছে কেন? কতদিন ধরে তোমায় দেখি না তাই। ওমর হাওলাদার টিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে উঠলেন। পাগলি মেয়ে, এর জন্য কেউ এভাবে কাঁদে? এই তো, আমি তোর সামনেই আছি। তিনি সযত্নে টিনার দু চোখের কোণ মুছলেন। টিনা একটু অভিমানী স্বরে বলল। তুমি যে অসুস্থ সেটা তো আমাকে বললে না। ওমর হাওলাদার স্বাভাবিক থাকার ভান করে বললেন। কে বললো আমি অসুস্থ? এই দেখ, আমি একদম ফিট আছি। টিনা স্থির দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বাবারা বোধহয় এমনই হয়, ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও সন্তানদের সামনে শক্ত পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ান আবারও এগিয়ে এসে শ্বশুরকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। তারপর বিনীত স্বরে বলল, বাবা, আপনি তো আমাদের বাড়িতে চলে আসতে পারেন। হাওড়াদের বাড়িতে তো এখন আপনি একা। এই বয়সে রান্না বান্না থেকে শুরু করে সব একা সামলানো কি সম্ভব? ওমর হাওলাদার ম্লান হেসে জবাব দিলেন। মেয়ের বাড়িতে এসে থাকা কি আমাকে সাজে বাবা? আর তেমন সমস্যা হচ্ছে না, বাড়িতে একটা কাজের ছেলে আছে, সেই সব সামলে দেয়। বেশ কিছুক্ষণ কথা বলার পর টিনা তৌহিদের কেবিনের উদ্দেশ্যে রওনা হলো। ওমর হাওলাদার আগেই বলে দিয়েছেন যে তৌহিদ 4 নম্বর ওয়ার্ডের 3 নম্বর কেবিনে আছে। আরিয়ান পাশে হাঁটতে হাঁটতে বিরক্তি নিয়ে বলল, ত্রিনা, চলো না, বাড়ি চলে যাই। তহিদ তো এখন ভালোই আছে। টিনা থেমে গেল। আরিয়ানের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনি এত ছটফট করছেন কেন? আপনি কি হিংসে করছেন? জেলাসি ফিল হচ্ছে? টিনা আবারও হাঁটতে শুরু করলো। পেছনে থাকা আরিয়ানের উদ্দেশ্যে ছুড়ে দিল আরো একটা তীর। বউ হিসেবে আমাকে মানেন না অথচ জেলাসি দেখাচ্ছেন, হাস্যকর না বিষয়টা? আরিয়ান এবার একটু রেগে গিয়েই বলল, এক কথা দিয়ে আর কত খোটা দেবে? বললাম তো, তোমাকে আমি বউ হিসেবে মানি। এখন কি বউ হিসেবে মানার প্রমাণ দেওয়ার জন্য তোমাকে একটা বাচ্চা উপহার দিতে হবে? টিনা ঝট করে ঘুরে দাঁড়িয়ে নাক কুচকে তাকিয়ে বলল। নির্লজ্জ কোথাকার। আরিয়ান এবার নাছর বান্দার মতো বলল, ভালো কথা বললে এখন মানুষ নির্লজ্জ হয়ে যায়। তোমার মুখ থেকে নির্লজ্জ শব্দ শুনতে শুনতে আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছে। টিনার তর্কে না জড়িয়ে তৌহিদের কেবিনে ঢুকে গেল। আরিয়ান কেবিনের ভেতরে ঢুকলো না। সে দরজার আড়ালে গা ঢাকা দিয়ে উকি মেরে দাঁড়িয়ে রইল। তার শুনতে হবে টিনার তৌহিদের মাঝে আসলে কি কথা হয়, সেটা তাকে জানতেই হবে। টিনা ভেতরে ঢুকেই দেখলো সাদা বিছানায় চোখ বন্ধ করে নিথর হয়ে শুয়ে আছে তৌহিদ। হাতে স্যালাইন চলছে আর কবজি। সেই সাদা ব্যান্ডেজটা জানান দিচ্ছে গত রাতের ভয়াবহতার কথা। টিনা পা টিপে টিপে এগিয়ে গেল। কারো অস্তিত্ব টের পেয়ে তৌহিদ ধীর লয়ে চোখ মেলল। চোখের সামনে টিনাকে দেখে তার ফ্যাকাশে মুখটা বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। টিনা বেডের খুব কাছে গেল না, কিছুটা দূরত্ব বজায় রেখে স্থির হয়ে দাঁড়ালো। তারপর খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলো। কেমন আছেন? তৌহিদের ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটিয়ে উঠে বসার চেষ্টা করলো। টিনা হাত বাড়িয়ে বাধা দিয়ে বলল। উঠবেন না, শুয়ে থাকুন। তৌহিদ টিনার কথা শুনলো না। কষ্ট করে কিছুটা সোজা হয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসলো। টিনার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলল, অনেক ভালো আছি। তোমাকে চোখের সামনে দেখলে কেউ কি আর খারাপ থাকতে পারে? টিনা গম্ভীর গলায় বলল, এসব কেন করলেন? নিজের জীবনের প্রতি এত কিসের বিদ্বেষ আপনার? তহিদ এবার একটু শব্দ করেই হাসলো, তবে সেই হাসিতে কান্নার সুর মিশেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বিদ্বেষ? কিসে বিদ্বেষ সেটা আমার নিজেরও জানা নেই। তবে এতটুকু বুঝি, এক জীবনে তোমাকে না পাওয়ার আক্ষেপ থেকেই হয়তো এই জীবনটার ওপর ঘৃণা জন্মেছে। টিনা তড়িৎ উত্তর দিল। অন্য স্ত্রীকে এইভাবে চাওয়াটা কতটা ঠিক? তৌহিদ সহসা প্রতিবাদী কণ্ঠে বলল, আমি তো তোমাকে অনেক আগেই চেয়েছিলাম টিনা। আরিয়ান আসার ঢের আগে থেকে তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমিই তো আমার হলে না। টিনা এক বুক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর তৌহিদের চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, এগুলো স্রেফ পাগলামো তৌহিদ। আজ যদি আপনি সত্যিই মরে যেতেন তাতে লাভটা কার হতো? আমাকে কি পেয়ে যেতেন, নাকি এখন আমাকে পেয়ে গেছেন? তৌহিদ অবহেলা সুরে বলল, আত্মহত্যা কি মানুষ সাধে করে? জীবনের অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য এর চেয়ে সহজ পথ আর কি আছে বলো? টিনা এবার দরাজ গলায় বলল, আত্মহত্যা কেবল পাগলরাই করে, যাদের বিবেকে কিছুই নেই তারা করে। আল্লাহর দেয়া এই সুন্দর জীবন যারা নিজ হাতে ধ্বংস করে, তাদের মতো গর্ধবার এই পৃথিবীতে নেই। ওরা এক জীবনের সামান্য কষ্ট থেকে মুক্তির জন্য পরকালের চিরস্থায়ী জাহান্নামের শাস্তি কিনে নেয়। তৌহিদ আর কোনো কথা বলল না। টিনার যুক্তির সামনে সে যেন নির্বাক হয়ে গেল। আরিয়ান দরজার ওপাশে দাঁড়িয়ে টিনার কথাগুলো শুনছিল আর ভেতরে ভেতরে খুশিতে গদগদ হচ্ছিল। টিনার করা জবাব শুনে সে মনে মনে বলে উঠল, এ না হলে আমার বউ। বউ। টিনা তৌহিদকে শেষবারের মতো বুঝিয়ে বলল,
দেখুন, জীবনে যা হওয়ার হয়েছে ওসব ভুলে গিয়ে নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিন। তৌহিদ আর কিছু বলার সুযোগ না দিয়েই টিনা হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। টিনা দৃষ্টির আড়াল হতেই আরিয়ান বুক ফুলিয়ে ধীর পায়ে কেবিনে ঢুকলো। আরিয়ানকে এভাবে অতর্কিতে ঢুকতে দেখে তৌহিদ যেন আকাশ থেকে পড়ল। আরিয়ান দাঁত বের করে এক গাল হেসে বলল, হাই ব্রো, কেমন আছো? শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে তো? তৌহিদ বোকার মতো তাকিয়ে রইল, মুখে কোনো কথা শুনল না। আরিয়ান নিজের ঘরের মতোই আয়েশ করে তৌহিদের বেডের পাশে একটা টুল টেনে বসলো। তারপর তৌহিদের সেই ব্যান্ডেজ করা জায়গায় আলতো করে আঙ্গুল ছুঁয়ে মায়াবী স্বরে বলল, আহা ব্রো, আমার সোনার ভাইটার বুঝি খুব ব্যথা লেগেছে, না? ব্যথা পাওয়ার জায়গায় আরিয়ানের হাতের চাপে তৌহিদ যন্ত্রণায় শব্দ করে উঠল। আরিয়ান এবার নিজের স্বভাবসুলভ থেকে বের হয়ে ভাব নিয়ে বলল, তৌহিদ ভাই আমার, দেরি না করে চটপট একটা বিয়ে করে ফেলো, তাহলে আমার মতো জীবন আসমান সমান চোখ পাবে। তৌহিদ ভ্রুকুচকে তপ্ত গলায় জিজ্ঞাসা করল। কেমন সুখ শুনি? আরিয়ান নিজের শার্টের কলারটা একটু টেনে ঠিক করে নিল। তারপর দুনিয়া সব গর্ব নিয়ে বলতে শুরু করলো, এই ধরো, আমার বউ প্রতিদিন সকালে আমার কপালে একটা আর দুই গালে দুটো গভীর চুমু দিয়ে আমার ঘুম থেকে জাগায়। চোখ মেলতে দেখি বউ আমার এক পা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিজ হাতে খাইয়ে না দিলে তো আমার সকালটাই মাটি হয়। শুধু তাই নয়, প্যান্ট না মানে শার্টটাও আমার নিজ হাতে পরতে হয় না, বউ আবার আদর করে পরিয়ে দেয়। আহা, একবার বিয়েটা করে দেখো, জীবনে কি যে শান্তি, সুখ আর সুখ, বুঝলে? তৌহিদ বিস্ফোরিত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হতে লাগলো আরিয়ান কি সত্যি তাকে সুখের গল্প শোনাচ্ছে, নাকি তার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে তাকে মানসিক টর্চার করছে। আরিয়ান তৌহিদের চোখের উপর চোখ রেখে খুব আয়েশি ভঙ্গিতে আবারও বলল, শোনো ব্রো, আগামী বছর আমার সন্তান হওয়ার খুশিতে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করব। ভাবলাম তোমাকে অগ্রিম দাওয়াতটা দিয়ে রাখি। তৌহিদ যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে অস্ফুট স্বরে বলল। টিনা টিনা কি প্রেগনেন্ট? আরিয়ান বাঁকা হেসে জবাব দিল, আরে প্রেগনেন্ট হতে আর কতক্ষণ, জাস্ট সময়ের ব্যাপার। ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার কাঁধে কারো স্পর্শ অনুভব করলো। মুখে সেই বিজয়ী হাসি বজায় রেখে সে পেছনে ফেলল, কিন্তু পেছনের মানুষটিকে দেখা মাত্রই আরিয়ানের কলিজা শুকিয়ে কাটরিনার আগে অগ্নিশর্মা হয়ে তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি করবে সে। একটা শুকনো ঢোক গিলে টুল ছেড়ে তড়িৎ উঠে দাঁড়ালো। ট্রিনার দাঁতে দাঁত চেপে শুধু একটা শব্দই বলল, চলুন। আরিয়ান যাওয়ার আগে তৌহিদের দিকে তাকিয়ে সেই চিরচেনা বিটকেল হাসিটা দিয়ে বলল, যাই ব্রো, আর হ্যাঁ, দাওয়াতের কথা বলো না কিন্তু, সামনের বছর একদমই টাইম মতো চলে এসো। টিনা এবার আর কোনো সুযোগ দিল না। আরিয়ানের হাত ধরে প্রায় টেনে কেবিন থেকে বের করে নিয়ে গেল। ওদিকে তৌহিদ পাথরের মতো স্তব্ধ হয়ে ভাবছে, তবে কি সত্যি আরিয়ান আর ট্রিনার মাঝে এত গভীর রসায়ন তৈরি হয়ে গেছে? করিডোরে আসতে ট্রিনা আরিয়ানের হাত এক ঝটকায় ছেড়ে দিল। রাগে আঙ্গুল উঁচিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, সমস্যা কি আপনার? কিছু বাজে বাজে কথা বলছিলেন ভেতরে। ছেলেটা এমনিতেই হসপিটালে পড়ে আছে আর আপনি সেখানে গিয়ে মিথ্যে গল্পের নাটক করছেন। আরিয়ান এবার বেশ বিজ্ঞের মতো ভাব নিয়ে বলল, আরে বোঝো না কেন? এসব বলার মূল কারণ হলো যাতে তৌহিদ তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করে জীবনটা সুন্দর করে নেয়। বলো তো, আমার বুদ্ধিটা কি খুব খারাপ? ট্রিনা চরম বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে আরিয়ানকে পেছনে ফেলে হাঁটতে শুরু করলো। যত সব আজাইরা বুদ্ধি। নিজের কোনো কাজ নেই তো, তাই মানুষের কাটা ঘায়ে নুনে ছিটা দিতে গেছেন। রাগত স্বরে বলল। আরিয়ান দমবার পাত্র নয়, সে দ্রুত পা চালিয়ে ট্রিনার পিছু পিছু যেতে যেতে আদুরে গলায় বলল, বউ, রাগ করো না, আমি বাড়ি যাওয়ার পথে তোমাকে বড় দেখে একটা ডেইরি মিল্ক চকলেট কিনে দেবো। সত্যি বলছি, একদম প্রমিস। ট্রিনা কোমরে দুই হাত দিয়ে আরিয়ানের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো চিড়িয়াখানার অদ্ভুত প্রাণী দেখছে। সে ভ্রু কুচকে বলল, আমি কি ছোট বাচ্চা? চকলেট দিয়ে ভোলাতে চাইছেন আমায়? আরিয়ান দাঁত বের করে হেসে জবাব দিল, আরে না, ছোট বাচ্চা হতে যাবে কেন? তুমি হলে আমার আদরে পিচ্ছি বউ। ট্রিনা একবার কয়েক পা এগিয়ে এসে আরিয়ানের চোখের খুব কাছে নিজের চোখ রাখলো। গভীর সংশয় নিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি করে বলুন তো, আপনার শরীর ঠিক আছে তো? আগে সেই গম্ভীর রাগী সাহেবের সঙ্গে এখনকার আপনাকে আমি কোনোভাবে মেলাতে পারছি না। আপনি কি সত্যিই সেই লোক? আরিয়ান এবার একটু নিচু হলো। ট্রিনার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলল, আগে ছিলাম রাগী আরিয়ান মির্জা, আর এখন আমি আমার এই শ্যামলানি পাগল স্বামী। সব মান অভিমান ছেড়ে একবার বলো না ভালোবাসি। ট্রিনা তড়িৎ আরিয়ানের বুকে একটা ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিল। গাল দুটো লাল করে বলল, ভালোবাসি না, একদম বাসি না। ট্রিনা গটগট করে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আরিয়ান সেখানে দাঁড়িয়ে ট্রিনার যাওয়ার পথের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল,
দূরের আকাশ নীল থেকে লাল। হাসপাতালের করিডোরে আরিয়ানের দরাজ গলার এই গান শুনে হঠাৎ ট্রিনা থমকে দাঁড়ালো। সে ধীর পায়ে পেছনে ফিরল। আরিয়ান ভেবেছিল ট্রিনা হয়তো আবারও বকা দিবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ট্রিনার ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল। ট্রিনার সে হাসি দেখে আরিয়ান নিজের বুকের বাম পাশে হাত চেপে ধরল, চোখ বড় বড় করে বলল, হায় আল্লাহ, এ তো পুরো কলিজাটা নিয়ে নিল, দিল তো একদম পাগল করে। রাতের গভীরতায় আকাশে চাঁদ তার রূপালী আভা ছড়িয়ে পুরো ভুবন আলোকিত করে রেখেছে। তারার মেলা যেন আকাশের গায়ে নকশা এঁকেছে। আর নিচে ঝোপঝাড়ের আড়ালে জোনাকিরা আপন মনে আলোর খেলা খেলছে। স্নিগ্ধই আলোয় সাদা পাঞ্জাবি পরা ওমর হাওলাদার একা দাঁড়িয়েছেন ছাদের রেলিং ধরে। অদ্ভুত এই পৃথিবীর চারিপাশে এত মানুষ, এত কোলাহল, অথচ মানুষ দিন শেষে কতটা একা। রেলিংয়ে হাত রাখতে স্মৃতির জানালা খুলে গেল ওমর হাওলাদারের। মনে পড়ে গেল সে কলেজ লাইফের দিনগুলো। মেহেরজান যেদিন প্রথম কলেজে পা রেখেছিল। ওমর হাওলাদার তখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। মেহেরজান ছিল সম্ভবত পুরো কলেজের সবচেয়ে মায়াবী চেহারার মেয়ে। প্রথম দেখাতেই যে খুব প্রেম হয়েছিল তা নয়, কিন্তু ধীরে ধীরে মেহেরজানের সেই শান্ত স্বভাব ওমর হাওলাদারের মনের গহীনে জায়গা করে নিয়েছিল। ভালোবাসি শব্দটা বলতে ওমর হাওলাদার দীর্ঘ 3 বছর সময় নিয়েছিলেন। ভার্সিটি জীবনে এসে যখন মনের কথা জানালেন মেহেরজান, তখন মেডিকেলের ছাত্রী। পড়াশোনা চলাকালীন তাদের পরিণয়। বিয়ের বছর ঘুরতে না ঘুরতে ঘর আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান তৃণা। বাবা মা দুজনেই রাজপুত্র রাজকন্যার মতো ফর্সা, অথচ মেয়ে হয়েছে কিছুটা শ্যামলা। এই এক অজুহাতে উমর হাওলাদারের মা মেহেরজানকে মেনে নিতে পারেননি। এমনকি তার চরিত্রে কলঙ্ক লেপন করতেও দাদিমা পিছু হননি। কিন্তু মেহেরজান ছিল অটল। ট্রিনার ভবিষ্যতের কথা ভেবে সে নিজের ডক্টরি পড়াশোনা শেষ করেও কোথাও প্র্যাকটিস করেনি। ট্রিনা ছিল তাদের চোখের মণি, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। এক আকস্মিক পথ দুর্ঘটনায় হারিয়ে গেল সেই মণি মেহেরজান। নিঃস্ব হয়ে গেল ওমর হাওলাদারের সাজানো সংসার। একা হয়ে গেল ছোট্ট ট্রিনা। স্মৃতিগুলো মনে পড়তে ওমর হাওলাদারের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি শূন্য আকাশের দিকে তাকিয়ে ঝাপসা চোখে ফিসফিস করে বললেন, মেহেরজান, তুমি বলেছিলে তোমার কিছু হয়ে গেলে আমি যেন আমাদের মেয়েকে দেখে রাখি। তোমার সেই আমানত রক্ষার জন্য তৃণার ভালো কথা ভেবেই আমি ওকে একজন মা এনে দিতে চেয়েছিলাম। অথচ আমি ঘুণাক্ষরেও জানতাম না আমি বাড়িতে না থাকার সময় আমার মেয়ের এক মুঠো ভাত পর্যন্ত জুটত না। ওই ছোট বয়সেই ও কত মার খেয়েছে। মেয়েটা ঠিক তোমার মতোই হয়েছে। হাজার কষ্টে থাকলেও বাবার সামনে কখনো মুখ খোলেনি। ওমর হাওলাদার দীর্ঘশ্বাস ফেলে বুকটা হালকা করতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনি আবারও বললেন, জানো মেহেরজান, আমি এখন শুধু তোমার কাছে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি। কিন্তু মৃত্যুটা বড় বেইমানি করছে। তোমার মতো সেও আমার কাছে আসতে চাইছে না। এই একাকী জীবন বিষের চেয়েও তিতকুটে। ট্রিনা নিজের ঘরের ওয়ার্ড্রোবের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। আজ শুক্রবার, আরিয়ানের অফিস নেই। ছুটির দিনে লোকটা যেন দিন দিন বড্ড বেশি লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে কি অদ্ভুত এক বায়না ধরলো, তাকে নাকি একটা চুমু দিতে হবে। সকালে সেই পাগলামি মাখা মুহূর্তটার কথা মনে পড়তে ট্রিনার ওষ্ঠদয়ে আপন মনে এক চিলতে হাসি ফুটে উঠল। সে যতবারই আরিয়ানকে দূরে সরিয়ে রাখতে চায়, লোকটা যেন তত বেশি মায়ের বাঁধনে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হঠাৎ বিছানায় রাখা ট্রিনার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে সে বেশ অবাক হলো। আরিয়ানের নাম্বার। সকালে চুমু না পেয়ে লোকটা এতক্ষণ বাচ্চাদের মতো গাল ফুলিয়েছিল। ট্রিনার সাথে একটা কথাও বলেনি। অবাক হয়ে ট্রিনা কলটা রিসিভ করলো। কি ব্যাপার, একই বাড়িতে থেকেও কল দিচ্ছেন কেন? ট্রিনার গলায় হালকা বিস্ময়। ওপাশ থেকে আরিয়ানের প্রাণ খোলা হো হো হাসির শব্দ ভেসে এলো। ট্রিনা ভ্রুকুচকে আবারও প্রশ্ন করলো। কি হলো, হাসছেন কেন এভাবে? এবার আরিয়ান বেশ গম্ভীর গলায় উত্তর দিল। আমি এখন ছাদে। ট্রিনা কিছুটা বিরক্ত হয়েই বলল, তো আমি কি করতে পারি? বউ থাকার বড় জীবনে সুখ খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? তাই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। আরিয়ানের গলায় এক ধরনের চূড়ান্ত বিদায় সুর। কথাটা শুনে ট্রিনা মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। বুকটা ধক করে উঠল তার। লোকটা কি তবে ছাদ থেকে ঝাঁপ দেবে? সে প্রচন্ড আতঙ্কিত হয়ে আর্তনাদ করে উঠল। আরে শুনুন, এমন পাগলামো করবেন না। জীবন একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। প্লিজ নিচে নামুন, ঝাঁপ দেবেন না। ট্রিনার ব্যাকুল আর্তনাদ শুনে আরিয়ান ওপাশ থেকে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসি ট্রিনার কানে যেন তীরের মতো বিঁধল।
সে আর 1 সেকেন্ডও ঘরে স্থির থাকতে পারল না। বুকের ভেতরটা ধক করে উঠল। পাগলের মতো দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ি ভেঙে হন্তদন্ত হয়ে যখন সে ছাদের দরজায় এসে দাঁড়ালো, তখন তার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এসেছে। চোখের সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা হারানো তীব্র ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। টিনা গলা ছেড়ে সর্বোচ্চ চিৎকার দিয়ে উঠল। প্লিজ এটা করবেন না রাগী সাহেব। টিনার গলার স্বর পেয়ে আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকালো। টিনার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে সে এক চিলতে বাঁকা হাসলো। আরিয়ানের হাতে মিহু। আরিয়ান হাতটা ছাদের একদম কার্নিশের বাইরে ঝুলিয়ে রেখেছে। একটু নড়চড় হলে মিহু সরাসরি কয়েকতলা নিচে পড়ে যাবে। টিনার স্থির থাকতে পারল না। সে ঝড়ের বেগে আরিয়ানের কাছে গিয়ে মিহুকে কেড়ে নিতে চাইল, কিন্তু আরিয়ান দ্রুত হাত সরিয়ে নিয়ে সতর্ক করে দিয়ে বলল, হুম, কারাকারি করো না শ্যামলিনী। এদিক থেকে ওদিক হলেও মিহু ডাইরেক্ট নিচে পড়ে যাবে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। টিনা এবার রাগে আর কান্নায় ফেটে পড়ল। ভাঙা গলায় বলল, এমন কেন করছেন আপনি? এত খারাপ কেন? একটা অবুঝ প্রাণীকে নিয়ে এভাবে কেউ খেলে? আরিয়ান টিনার অসহায়ত্ব দেখে আবারও শব্দ করে হাসল। টিনা এবার প্রায় অনুনয় বিনয় করতে শুরু করলো। প্লিজ মিহুকে আমার কাছে দিয়ে দিন। আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আমার সন্তানের মতো। আপনি যা বলবেন আমি তাই শুনবো, শুধু ওকে ওখান থেকে সরিয়ে আনুন। আরিয়ানের চোখে এবার ধুরন্ধর এক চিলতে ঝিলিক খেলে গেল। সে শান্ত গলায় বলল, আচ্ছা, দিয়ে দেব, তবে একটা শর্ত আছে। টিনা ভ্রু কুচকে চোখের জল মুছতে মুছতে বলল, কিসের শর্ত? আচ্ছা, আপনার সব শর্ত মেনে নেব, আগে প্লিজ মিহুকে আমার হাতে দিন। ওর ভয় লাগছে, ও পড়ে যাবে তো। আরিয়ান তার হাতটা আগের মতোই ঝুলিয়ে রেখে এক পা এগুলো শীতল কিন্তু জেদি গলায় বলল, হুম, আগে শর্ত পূরণ করো, তারপর মিহু তোমার কোলে যাবে, তার আগে নয়। টিনা উপায়ন্তর না পেয়ে চটজলদি বলল। কি করতে হবে বলুন? আরিয়ান মুচকি হেসে তার সেই ভুবন ভুলানো চাহনি দিল। খুব শান্ত গলায় বলল, সকালে যখন মিষ্টি স্বামীর মতো একটা চুমু দেওয়ার জন্য আবদার করলাম, তখন তো দিলে না বলছেন। এবার দয়া করে 2 গালে মিলিয়ে 10টি চুমু দাও। টিনা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে রীতিমতো চিৎকার করে উঠল। কি? আরিয়ান নির্বিকার। কানে শোনো না? আপনি কি সাইকো? টিনার কণ্ঠে চরম বিস্ময়। হ্যাঁ, আমি সাইকো। এবার খুশি? আরেকটা বাড়তি কথা বলে সোজা মিহু ধপাস। আরিয়ান হাতটা কার্নিশের আরেকটু বাইরে নেওয়ার ভান করলো। টিনা এবার চরম অসহায় বোধ করলো। মিহুর জীবনের মায়া বড় মায়া। সে কাপা গলায় বলল। আচ্ছা, দিচ্ছি। টিনা ধীর পায়ে আরিয়ানের দিকে এগিয়ে গেল, কিন্তু আরিয়ান তো লম্বায় বেশ উঁচু। টিনা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে বলল, মুখটা অন্তত নিচে নামান। ওই নারকেল গাছকে আমি নাগাল পাচ্ছি না। আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। আমি নারিকেল গাছ? তা নয়তো কি? আরিয়ান এবার বেশ ভাব নিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। সে এক চুলও নড়ল না, আগের মতোই কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বলল, এত লম্বা হয়ে লাভ কি হলো, যদি চুমুদের জন্য স্বামীর গালের নাগালি না পাও? টিনা এবার নিরুপায় হয়ে নিজের পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হলো। খুব সাবধানে চোখ বন্ধ করে আরিয়ানের গালে ঠোঁটের আলতো ছোঁয়া দিল। স্পর্শটা পেতে টিনা চট করে সরে এলো। লজ্জায় তার মুখটা লাল হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিয়ান টিনার এই লজ্জামাখা মুখের মায়ায় পড়ে গেল। তার ঠোঁটের কোণে এবার বিজয়ী এক চিলতে হাসি। সে হঠাৎ করে এক কদম এগিয়ে এসে টিনার গালে পাল্টা হালকা একটা চুমু খেলো। টিনা হকচকি অবাক হয়ে তাকালো। আরিয়ান এবার মিহুকে খুব আলতো করে টিনার হাতে দিয়ে দিল। মিহুকে কোলে পেয়ে টিনার প্রাণ ফিরিয়ে এলো। আরিয়ান টিনার কানের কাছে এসে ফিসফিস করে বলল, একটা দিয়েছ, এখনো 9টা পাও না, পরে একসময় শোধ করে দিও। টিনা প্রচণ্ড বিরক্তিতে মুখ বাঁকালো। মিহুর লোমশ গায়ে হাত বুলাতে বুলাতে আরিয়ানের দিকে তর্জনী উঁচিয়ে বলল, আপনি আর কখনো মিহুর গায়ে স্পর্শ করবেন না, এমনকি মিহুর ধারে কাছেও আসবেন না, সাবধান করে দিলাম আমি। আরিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল। মিহু এখন তোমার চেয়ে আমার সাথে বেশি গুরুত্ব পাতিয়েছে। টিনা অবিশ্বাসের সুরে বলল, কখনো না। ও আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আরিয়ান এবার টিনার চ্যালেঞ্জটা গ্রহণ করলো। সে মিহুর দিকে তাকিয়ে খুব আহ্লাদি সুরে ডাকলো, মিহু শোনা, আসো তো, আমার কাছে আসো। টিনা ভাবলো মিহু বোধহয় যাবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে মিহু টিনার কোল থেকে নামার জন্য ছটফট শুরু করলো। মিউ মিউ আওয়াজ তুলে সে যেন আরিয়ানের কাছে যাওয়ার জন্যই ব্যাকুল। আরিয়ান টিনার কোল থেকে অনায়াসে মিহুকে নিজের কোলে তুলে নিল। টিনা মিহুর বিশ্বাসঘাতকতায় থমকে গিয়ে বড় বড় চোখে তাকিয়ে রইল। পরক্ষণে অভিমানী সুরে বলল, এতদিন মাছ মাংস খাইয়েই কালসাপ পুষেছি আমি। আমার খেয়ে আমার পরে এখন আমাকে চেনে না। আরিয়ান মিহুর মাথায় হাত বোলাতে বোলাতে টিপ্পনি কাটলো, ওই যে, তুমি যেমন আমার সাথে এক বিছানায় ঘুমিয়ে আমাকে স্বামী বলে বাঁচো না, মিহু বোধহয় তোমার উপর সে রাখতেই ছাড়ছে। টিনা চরম বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, কি মন্ত্র পড়েছেন আপনি মিহুর উপর? হ্যাঁ, ও আমার কাছে আসতে চাইছে না কেন? আরিয়ান রহস্যময় হাসি হেসে বলল,
তেমন কিছু না, মেহুকে কেবল বোঝালাম যে ওর একাকিত্ব দূর করার জন্য খুব দ্রুত একটা বিয়ে করিয়ে দেব, ব্যাস, এতেই কাজ হয়ে গেল। টিনা বোকার মতো হা করে রইল কিছুক্ষণ, তারপর অস্ফুট স্বরে বলল। বিয়ে? একটা বিড়ালের বিয়ে? আরিয়ান গম্ভীর হওয়ার ভান করে বলল। অবশ্যই, সন্তান বড় হলে তাকে বিয়ে করানো বাবা মায়ের নৈতিক দায়িত্ব। আমি তো আর তোমার মতো নৈতিক দায়িত্ব ভুলে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই মেহুর জন্য জলদি একটা বউ আছে। টিনা আর কথা বাড়ালো না, নাক মুখ কুচকে শুধু বলল। পাগলে যা করার করুন আপনি, আমি চললাম। বলে টিনা দ্রুত পায়ে নিচে নেমে গেল। আরিয়ান যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের সেই চিরচেনা মায়াবী হাসিটা হাসলো। ছাদের দোলনায় খোলা আকাশের নিচে বসে আছে দুজন। রাতের জ্যোৎস্না বিলাসে মগ্ন তারা। নির্জন আর নুসরাতের চোখে দৃষ্টি নিবদ্ধ আকাশের পানে। রাতের এই অন্ধকারে বিশাল আকাশটা আজ যেন মায়াবী এক চাদর বিছিয়ে রেখেছে। নির্জন এবার আকাশের দিক থেকে চোখ সরিয়ে নুসরাতের দিকে তাকালো। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। নির্জন সহসা অস্ফুট স্বরে বলল। কি আছে তোমার এই মুখশ্রীতে নুসরাত? আমি কেন এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারি না? নির্জনের কথায় নুসরাত তার দিকে ফিরল, কিছুটা কুণ্ঠিত স্বরে বলল। অ্যাসিডে ঝলসে যাওয়া এই কদর্য চেহারার দিকে তাকিয়ে এভাবে মিথ্যা প্রশংসা করবেন না। মিথ্যা প্রশংসা করে আল্লাহ তাআলা নিজেও নিষেধ করেছেন। নির্জন এবার আরো গম্ভীরপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। নুসরাতের খুব কাছে মুখ নিয়ে গিয়ে বলল। কই, আমার চোখে তো তোমার মুখে কোনো দাগ ধরা পড়ছে না। চাঁদেরও তো কলঙ্ক আছে, কিন্তু আমার চশমাওয়ালি ম্যাডামের কোনো কলঙ্ক থাকতে পারে না। তুমি আমার কাছে পূর্ণিমা। নুসরাত ম্লান হাসলো, দীর্ঘশ্বাস ফেলে বলল। চাঁদের কোনো কলঙ্ক নেই, ওটা কেবল ছায়া। অথচ মানুষ শুধু শুধু বলে চাঁদের কলঙ্ক। নির্জন আর তর্কে গেল না। নুসরাত এবার নির্জনের প্রশস্ত বুকে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। রাতের আকাশ তার ভীষণ পছন্দ ছিল একসময়, কিন্তু গত কয়েক বছরের বিভীষিকা তার সব পছন্দকে মেরে ফেলেছিল। আজ নির্জনের সান্নিধ্যে সেই পুরনো ভালো লাগাগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। হঠাৎ নির্জন নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করল। তুমি কি আমার আগে অন্য কাউকে ভালোবেসেছিলে? নির্জনের এমন অতর্কিত প্রশ্নে নুসরাত ভীষণ ঘাবড়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। এই প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে? অতীতে লুকিয়ে থাকা সেই ধূসর অধ্যায়টা কি এখন খোলা উচিত? নুসরাত পাথর হয়ে চুপ করে রইল। নির্জন তার ঠোঁটের এক চিলতে হাসি ঝুলিয়ে বলল। আমি তোমার চোখের ভাষা বুঝি চশমাওয়ালি ম্যাডাম। তোমার এই নীরবতাই অনেক কথা বলে দিচ্ছে। নুসরাত এবার নির্জনের মুখের দিকে তাকালো। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে বুঝতে পারল না নির্জন কি তবে সব জানে, নাকি কেবলই তার মনের গভীরতা মাপার চেষ্টা করছে। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিল নৌশি, আর আপন মনে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ ওর নজর আটকে গেল পাশে থাকা মাটির পুতুলটার উপর। পুতুলটা একবার ভেঙে গিয়েছিল, কিন্তু আদনান সেটা পরম যত্নে মেরামত করে আবার ওকে উপহার দিয়েছে। নৌশি মুচকি হেসে পুতুলটা হাতে তুলে নিল। কত স্মৃতি জড়িয়ে আছে এটার সঙ্গে। আদনান যখন পুতুলটা দিয়েছিল নৌশি তখন ক্লাস 7-এ পড়ে। সেদিনও যে কি পরিমাণ খুশি হয়েছিল, কিন্তু পরক্ষণে নৌশির মুখের হাসি ম্লান হয়ে গেল। মনে পড়ে গেল আদনান অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে আসতে হাজারো বিষাদ এসে ভিড় করল মনে। একটা দীর্ঘশ্বাস ফেলে নৌশি পুতুলটা আবারও আগের জায়গায় রেখে দিল। হঠাৎ বাইরে থেকে একটা চড়া গলা ভেসে এলো। নাদানের বাচ্চা কই রে? নৌশিকে আর রুম থেকে বের হতে হলো না। তার আগে আদনান ঝড়ের বেগে ঘরে ঢুকলো। নৌশির চোখ প্রথমে আটকে গেল আদনানের হাতের দিকে। সেখানে একটা টকটকে লাল গোলাপ। নৌশির মনে সুপ্ত আশার আলো জেগে উঠল। আদনান কি তবে গোলাপটা তাকেই দেওয়ার জন্য এনেছে? আদনান ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো। কি করছিস? নৌশি নিজেকে সামলে নিয়ে বলল। কিছু না, আজ ভার্সিটি গিয়েছিলি? এই তো মাত্রই আসলাম। নৌশি এবার আদনানের হাতের দিকে ইঙ্গিত করে সরাসরি জিজ্ঞাসা করলো। গোলাপটা কার জন্য? আদনান রহস্যময় হেসে উত্তর দিল। কার জন্য আবার? কার জন্য না। নৌশি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। তাহলে কিনলি কেন? কিনিনি তো, আমাকে দিয়েছে। নৌশি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। গলায় অবিশ্বাসের রেশ নিয়ে খুব নিচু স্বরে বলল। কে দিয়েছে? আদনান বেশ চঞ্চল ভঙ্গিতে নিজের শার্টের কলার ঠিক করতে করতে বলল। সব পার্সোনাল কথা তোকে বলা যাবে না। নৌশির চোখের কোণে জল চিকচিক করে উঠল। অভিমান চেপে একটু কড়া গলাতেই ও বলল। আগে তো সব বলতি। হ্যাঁ, আগে বলতাম, কারণ আগে তুই হিংসা করতি না, কিন্তু ইদানিং খেয়াল করছি তুই আমাকে নিয়ে খুব হিংসা করছিস। নৌশি যেন আকাশ থেকে পড়ল। হিংসা? হিংসাই তো। আর হিংসা করাটাই স্বাভাবিক। তোর জায়গায় আমি থাকলেও হয়তো সেটাই করতাম। আমি প্রেম করছি অথচ তুই এখনো সিঙ্গেল।
এতটুকু হিংসা তো হওয়ারই কথা, তাই না? নৌশি ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি ফুটিয়ে বলল। বাহ, এত বছরে তো আমাকে খুব ভালোই চিনেছিস। আদনান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর সহসা হাতের গোলাপটি নৌশির দিকে এগিয়ে দিয়ে বলল। এই নে ধর। নৌশি মুখ ফিরিয়ে নিয়ে বলল। আমি কেন ধরবো? আরে না না বাচ্চা, আমি গোলাপ দিয়ে কি করব? তার চেয়ে বরং তোর কাছেই রেখে দে। নৌশি নিতে না চাইতেও আদনান জোর করে ওর হাতে ফুলটা গুজে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান আড়াল হতেই নৌশি হাতের ফুলটা সজোরে বিছানায় ছুঁড়ে মারল। টিনা রান্নাঘরে কাজ করছে, সাথে রাহি বেগম ও ফারহানা বেগমও রয়েছেন। মিতুর গত 2 দিন ধরে বেশ জ্বর, তাই তাকে রান্নাঘরে কোনো কাজে হাত দিতে দেওয়া হচ্ছে না। ইদানিং মিতুর শরীরটা প্রায়ই খারাপ যাচ্ছে। হঠাৎ বাড়ি থেকে নুসরাতের কণ্ঠ শোনা গেল। টিনা উকি দিয়ে দেখলো নুসরাত আর নির্জন এসেছে, সাথে 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েও আছে। ওদের দেখে টিনা হাসলো। নুসরাত রান্নাঘরে ঢুকে টিনাকে দেখে হাসি মুখে জিজ্ঞাসা করলো। ভালো আছো ট্রিনা? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? নুসরাত হেসে বলল। হ্যাঁ, বেশ ভালো। নুসরাতের হাসি খুশি মুখটা দেখে টিনা মনে মনে খুব খুশি হলো। এই বাড়িতে আসার পর গত 4 মাসেও নুসরাতকে একদিন এভাবে হাসতে দেখেনি। নির্জন যে একজন ভীষণ যত্নশীল স্বামী সেটা অবশ্য সবাই জানে। টিনা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। বৈবাহিক জীবন কেমন কাটছে নুসরাত? নুসরাত ড্রয়িং রুমে বসে থাকা নির্জনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। জীবনে একজন বাদামওয়ালা থাকলে আর কি লাগে? মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। টিনা অবাক হয়ে জানতে চাইল। বাদামওয়ালা মানে? নুসরাত রহস্য করে হাসলো। তোমার সাথে এই বিষয়ে পরে অন্য সময় কথা বলবো। টিনা মাথা নেড়ে সায় দিল। এর মাঝে আরিয়ান এসে নির্জনের পাশে বসেছে। নুসরাত এবার টিনার দিকে ফিরে নিচু স্বরে বলল। তোমার আর হারিয়ানের মাঝের সব ঝামেলা মিটেছে তো? টিনা কিছুক্ষণ চুপ থেকে বলল। বাদ দাও তো ওসব কথা। নুসরাত এবার গম্ভীর হয়ে বলল। এটা ঠিক না ট্রিনা, আরিয়ান কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। তোমার জন্য কত মানুষের মন ভেঙেছে জানো? টিনা অবাক চোখে তাকালো। কত মানুষ জানে? নুসরাত হেসে বলল। কত মেয়ে যে আরিয়ানের জন্য পাগল ছিল, কিন্তু ও যে তোমাকে এক নজর দেখে পাগল হলো, তারপর আর কাউকে মনে ধরলো না। তাই বলছি, ওকে আর কষ্ট দিও না, স্বামী তো তোমারই। টিনা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। ড্রয়িং রুমে তখন ফারহানা বেগম ও রাহি বেগমরা নির্জনের সাথে গল্পে মেতে উঠেছেন। রান্নাঘরে এক মনে আলু ভাজি করছিল টিনা। হঠাৎ করে নিজের শরীরে কারো স্পর্শ অনুভব করতে সে থরথর করে কেঁপে উঠল। পেছন থেকে আরিয়ানকে 2 হাতে জড়িয়ে ধরেছে। টিনারই আকস্মিক ও তীব্র কম্পন আরিয়ানের নজর এড়ালো না। সে কিছুটা অবাক হলো, এই মেয়েটা সামান্য স্পর্শে এত ভয় পায় কেন? টিনা নিজের শরীরের কাঁপুনি সামলে নিয়ে ধরা গলায় বলল। ছাড়ুন, যে কেউ চলে আসতে পারে। কিন্তু আরিয়ান ওকে ছাড়ল না, বরং টিনার কাঁধের উপর রাখা চুলে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল। আমাকে এত দূরে সরিয়ে রাখো কেন? আমি চাইলেই তো তোমার উপর জোর খাটাতে পারি, তাই নয় কি? টিনা নিজেকে আরিয়ানের শক্ত বাঁধন থেকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল। আপনি পুরুষ মানুষ, জোর তো আপনারাই খাটাতে পারেন, ওটা তো আপনাদেরই জন্মগত অধিকার। আরিয়ান এবার আর কথা বাড়ালো না। সে আবারও টিনার কাছে গিয়ে ওর পিঠময় ছড়িয়ে থাকা লম্বা চুলগুলো বেঁধে দিতে চাইল, কিন্তু অনভ্যস্ত হাতে সে রেশমি চুলের রাশি সামলানো তার পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়ালো। টিনা কোনো প্রতিবাদ না করে মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। আরিয়ান শেষমেশ অনেকটাই আনাড়ির মতো করে দড়ি পাকের মতো প্যাঁচ দিয়ে চুলগুলো কোনো মতে বেঁধে দিল। আরিয়ানের এই ব্যর্থ চেষ্টা দেখে টিনা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পড়ল। যে মানুষটা ঠিকঠাক চুল পর্যন্ত বাঁধতে পারে না, সে এসেছে জোর ফলাতে। কথাটা শুনে আরিয়ান কিছুটা অপমানিত বোধ করলো। সে থমথমে গলায় বলল। শিখে নেব, একদিন খুব ভালো করে চুল বেঁধে দিয়ে প্রমাণ করব। টিনা আর কোনো উত্তর দিল না। সে নিজেকে সামলে নিয়ে আবারও চুলায় চড়ানো রান্নায় মন দিল। বাইরে তখন বিকেলের ম্লান আলো ঘনিয়ে এসেছে। মৃত্যু বিছানায় নির্জীবের মতো শুয়ে আছে, আর রোহান পরম মমতায় ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছে। রোহানের হাতের প্রতিটা স্পর্শে ছিল আগলে রাখার আকুলতা। মৃত্যু একসময় শান্ত গলায় বলল। কতক্ষণ ধরে এভাবে হাত বোলাচ্ছ? এবার থামো, আর লাগবে না। রোহান হাত না থামিয়ে আধস্বরে বলল। এত কথা কবে থেকে শিখেছো? চুপচাপ শুয়ে থাকো তো। মৃত্যু একটু পাশ ফিরে ওর দিকে তাকিয়ে বলল। দেখো, আমার গায়ে এখন আর একদম জ্বর নেই, অথচ তুমি সকাল থেকে আমাকে বিছানা ছাড়তেই দিচ্ছ না। এটা কি ঠিক হচ্ছে? রোহান ম্লান হেসে উত্তর দিল। তোমাকে একবার উঠতে দিলেই তো আবার সংসারের কাজে লেগে যাবে। শরীরটাকে তো একটু জিরতি দিতে হয়। মৃত্যুর দৃষ্টি জানালার ওপাশে স্থির হলো। বিষণ্ণ স্বরে সে বলল। কাজ না করলে এখন আর ভালো লাগে না। তুমি যখন বিদেশে ছিলে তখন একাকিত্বর সব কষ্ট ভুলে থাকার জন্য নিজেকে সারাদিন হাড় ভাঙা খাটুনিতে ব্যস্ত রাখতাম।
মৃত্যুর কথাগুলো তীরের মতো রোহানের বুকে বিঁধল। সে যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে নিল। মানুষ নিজেকে কতটা নিঃসঙ্গ আর অসহায় ভাবলে দিনরাত কাজের মাঝে আশ্রয় খুঁজে, তা ভেবে রোহানের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে মিতুকে আলতো করে জড়িয়ে ধরে ওর বুকের খুব কাছে মুখ গুজে শুয়ে রইল। মিতু আবারও পুরনো স্মৃতি হাতড়ে বলল, জানো, তখন আমার খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো এই যন্ত্রণার চেয়ে মরে যাওয়া বোধহয় ভালো। রোহান আর শুনতে পারল না। মিতুর ঠোঁটে আঙ্গুল চেপে ধরে তীব্র আকুলতায় বাধা দিল। খবরদার মিতু, এই মরার কথা আর কখনো মুখে আনবে না। মিতুর চোখ তখনও বন্ধ ছিল। হঠাৎ মিতু নিজের গালে একটা তপ্ত জলের স্পর্শ অনুভব করলো। রোহানের চোখ বেয়ে তখন অশ্রু ঝরছে অবিরাম। মিতু চমকে উঠে তড়িৎ গতিতে চোখ মেলল। রোহান তখন মুখ ফিরিয়ে নিজের চোখের জল আড়াল করতে ব্যস্ত। মিতু ধরফর করে উঠে বসলো। রোহানের দুই গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু নিজ হাতে মুছে দিয়ে হাসি মুখে বলল, ও মা, কাঁদছে কেন পাগল? এই তো আমি তোমার সামনেই আছি। রোহান কোনো উত্তর দিতে পারল না, শুধু মিতুকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর বুক চিরে কান্না আসছে, গলায় দলা পাকিয়েছে এক আকাশ অপরাধবোধ। মুখ দিয়ে কথা সরছে না, ক্ষমা চাওয়ার ভাষাটুকুও যেন হারিয়ে গেছে। লোকে বলে পুরুষ মানুষের কান্না নাকি শোভা পায় না, অথচ মিতুর কাছে তার এই প্রেমিক পুরুষটিকে এখন পৃথিবীর সবচেয়ে অসহায় শিশুর মতো লাগছে। মিতু পরম আদরে রোহানের মুখটা দুই হাতে রাজলায় তুলে ধরল। মিতু ধীর স্থির কণ্ঠে বলল, অতীতের সেসব কথা না হয় থাক, ওসব নিয়ে এখন আর একটুও কষ্ট পাই না। সত্যি বলছি, তুমি আমাকে অতীতে যতটুকু দুঃখ দিয়েছিলে তার চেয়ে 1000 গুণ বেশি সুখ এখন দিচ্ছ। শুধু সারা জীবন এভাবেই পাশে থেকো, আর কিচ্ছু চাই না। এবার আর মুখটা মলিন করে থেকো না। রোহান মিতুর চোখের দিকে তাকিয়ে ভেজা গলায় আবদার করল। তাহলে একটা চুমু দাও। এমন থমথমে আর আবেগঘন মুহূর্তে এমন অভাবনীয় কথা শুনে মিতু অবাক হয়ে হো হো করে হেসে উঠল। ওর খিলখিল হাসিতে ঘরের বিষণ্ণতা নিমিষেই কেটে গেল। মিতু হাসতে হাসতে বলল, তুমি আসলেই একটা চুমুখোর। টিনা ধীর পায়ে রুমে ঢুকতেই দেখলো আরিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা কিছুক্ষণ আগেই বলছিল তার ভীষণ মাথা ব্যথা করছে। আরিয়ানের ইন্টারমিটেন্ট এক্সপ্রেসিভ ডিসঅর্ডার, এর তীব্রতা এখন আগের মতো নেই ঠিকই, কিন্তু এর রেশটুকু মাঝে মধ্যে তাকে কাবু করে ফেলে। বেশ কয়েকদিন পরপরই শুরু হয় সে অসহ্য যন্ত্রণাদায়ক মাথা ব্যথা। টিনা লক্ষ্য করেছে যন্ত্রণা যখন চরমে ওঠে তখন আরিয়ানের কপালে দুপাশে রগগুলো নীল হয়ে ফুলে ওঠে। লোকটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে টিনা এক পলক মায়া হলো। টিনার হাতটা শক্ত করে ধরে রেখেছে নির্জনদের সাথে আসা সেই ছোট্ট মেয়েটি তুর্না। টিনার নামের সাথে মেয়েটির নামের কি চমৎকার এক মিল। তুর্না মেয়েটা বড্ড মিশুক, যেন আগে থেকে চেনা। হঠাৎ খোলা জানালা দিয়ে হুড়মুড় করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়লো। টিনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আকাশের বুক চিরে কালচে মেঘের ঘনঘটা, হয়তো কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি নামবে। তখনই ওর মনে পড়লো নিজের কয়েকটা শাড়ি ছাদে শুকাতে দিয়েছিল। টিনা ছাদে যাওয়ার জন্য পা বাড়াতে ছোট্ট তুর্না আবদার করে বসলো। টিনা আলতো করে বাচ্চাটার নরম গালে হাত বুলিয়ে আদর মাখা স্বরে বলল, আচ্ছা সোনা, চলো যাই। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে উঠতে টিনা সহজভাবে জিজ্ঞাসা করলো, টুনা মামনি, তোমার আম্মুকেও তো সাথে করে নিয়ে আসতে পারতে। মুহূর্তে ছোট্ট মেয়েটার উজ্জ্বল মুখটা মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। সে করুণ স্বরে বলল, টিনার চলার গতি থমকে গেল। বুকটা এক অজানা ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে নিজে অন্তত 11 বছর মায়ের মমতা পেয়েছে, অথচ এই অবুঝ শিশুটি জন্মের পর থেকে মায়ের ছায়াটাও পেল না। তুর্না আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, টিনা নিজের চোখের কোণে জলটুকু আড়াল করে হাসার চেষ্টা করলো। তারপর নিচু হয়ে তুর্নার কপালে পরম মমতা একটা চুমু এঁকে দিয়ে বলল, মায়েরা কখনো পচা হয় না সোনা। মায়েরও তো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হয়। দেখো, তুমি আর আমি একদম একই রকম। তোমারও মানি, আমারও মানি। তাই আজ থেকে আমরা দুজন মিলে তোমাদের সব কষ্ট ভাগ করে নিব আমাদের, কেমন? টিনা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই তুর্নার মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে খুশি মনে বলল, দুই অসমবয়সী সই মিলে ছাদে পৌঁছালো। ততক্ষণে আকাশের মেঘ আরো কালো হয়ে জমাট বেঁধেছে। টিনা তাড়াহুড়ো করে কাপড়গুলো আলগা করে হাতে তুলে নিতে লাগলো। আকাশের ওই রুদ্রমূর্তি দেখলে টিনার বুকেরটা যেন অজানা আশঙ্কায় দুরু দুরু করে ওঠে। অন্যদিকে তুর্না সেই ভয়হীন শৈশব নিয়ে সারা ছাদময় প্রজাপতির মতো ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। তুর্না ছাদের দরজার কাছে গিয়ে খিলখিল করে হাসলো। তারপর দুষ্টুমি ভরা চোখে টিনার দিকে তাকিয়ে বলল। টিনা হেসেই উত্তর দিল, তুমি পারবে না সোনা, তুমি এখনো অনেক ছোট।
তূর্ণা যেন চ্যালেঞ্জ নিল, অভিমানী মুখে বলল। টিনা বিষয়টিকে নিছক বাচ্চার দুষ্টুমি ভেবে আর কিছু বলল না। তূর্ণা দরজার উপাস থেকে সেটা লাগানোর বৃথা চেষ্টা করছে ভেবেও নিজের কাজে মন দিল। কাজ শেষে কাপড়গুলো গুছিয়ে নিয়ে টিনা যখন দরজার কাছে এগিয়ে গেল তখন ওর চক্ষু চড়ক গাছ। দরজা খুলতে গিয়ে দেখলো সেটা উপাস থেকে শক্তভাবে আটকে গেছে। টিনা কয়েকবার সজোরে হ্যাচকা টান দিল, কিন্তু কোনো লাভ হলো না। ওর মনে সংশয় জাগলো, তবে কি ছোট্ট তূর্ণা সত্যি বাড়ি থেকে ছিটকিনি তুলে দিয়েছে? কিন্তু এতটুকু বাচ্চার পক্ষে অত উঁচুতে হাত পা তো অসম্ভব। ঠিক সেই মুহূর্তে টিনার মনে পড়লো ছাদের সিঁড়িতে একটা ছোট টুল রাখা ছিল। পুরো বিষয়টা ওর কাছে এখন আয়নার মতো পরিষ্কার। তূর্ণা ওই টুলের উপর দাঁড়িয়ে দরজার ছিটকিনি আটকে দিয়েছে। বাইরে আকাশের মেঘ ক্রমশ ভারী হয়ে জমাট বাঁধছে। চারিদিকে গুমট পরিবেশে টিনার বুকের ভেতর ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল। ও দরজায় সজোরে করাঘাত করে ডাকতে লাগলো। টুনা, তুমি কি ওখানে আছো? থাকলে জলদি দরজাটা খোলো, সোনা আন্টি খুব ভয় পাচ্ছে। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। হয়তো খেলার ছলে দরজা আটকে দিয়ে তূর্ণা নিচে চলে গেছে। এই নির্জন সময় বাড়ির কেউ এদিকে আসবে না। আরিয়ানও গভীর ঘুমে আচ্ছন্ন, নয়তো হয়তো এতক্ষণে টিনার খোঁজে ছাদে চলে আসতো। হঠাৎ চারিদিকে শান্ত বাতাস রুদ্রমূর্তি ধারণ করলো। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে মনে হচ্ছে এখনই আকাশের বুক চিরে মহাপ্রলয় নেমে আসবে। আতঙ্কে টিনার শরীর থরথর করে কাঁপছে। প্রতিটা নিঃশ্বাস নিতে ওর বুক ফেটে যাচ্ছে। ও মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ঝাপটা গায়ে লাগতো টিনা দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। চোখের সামনে ভেসে উঠতে লাগলো অশুভ সব কালো ছায়া। মনে হচ্ছে হাজারো কালো হাত ওকে ছিঁড়ে খুঁড়ে নিয়ে যেতে চাইছে। টিনা পাগলের মতো আর্তচিৎকার করে উঠল। বৃষ্টির প্রতিটা ফোঁটা ওর শরীরে যেন ফুটন্ত অ্যাসিডের মতো বিচ্ছে। টিনা ছাদের দেয়াল ঘেঁষে বসে পড়ে দুই হাতে নিজেকে গুটিয়ে রাখার বৃথা চেষ্টা করলো। যন্ত্রণার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। দম বন্ধ করা সেই পরিস্থিতিতে ওর চোখের সামনে বারবার দুটো মুখ ভেসে উঠছে। একটি ওর গর্ভধারিণী মায়ের মুখ, যাকে ও সচরাচর কল্পনা করতে পারে না। মুখটা স্পষ্ট চোখে ভাসে না, অথচ আজ এই ঘোর বিপদে মায়ের মুখটা আয়নার মতো স্বচ্ছ হয়ে ধরা দিচ্ছে। আর দ্বিতীয়টি, যে মুখটি ওকে বেঁচে থাকার তাগিদ দিচ্ছে, সেটি আরিয়ান। টিনা বৃষ্টির পানিতে সিক্ত ফ্লোরে ধীরে ধীরে লুটিয়ে পড়ল। ওর চেতনা হারিয়ে গেল এক এক গভীর অন্ধকারে। মুখ দিয়ে বিড়বিড় করে একটা শব্দ বের করলো। আম্মু। ধরণীর বুকে কেবলই সন্ধ্যা নেমেছে, তবে আজ সন্ধ্যার আকাশটা বড্ড বৈরী। মেঘে মেঘে ছেয়ে যাওয়া আকাশটা যেন বিষাদ মাখা এক ভারী চাদর। চারিদিকে ঝুপ করে এক ঘন অন্ধকার নেমে এসেছে। মনে হচ্ছে সন্ধ্যার ললাটে সময়ের আগে নিশুতি রাতের কালি লেপে দেওয়া হয়েছে। বাতাসের ঝাপটা আর মেঘের গর্জনে পুরো প্রকৃতিতে একটা থমথমে হাহাকারে। গা ছমছমে অন্ধকারের মাঝে মির্জাবাড়ির অন্দরে বইছে উদ্বেগের ঝড়। টিনা বিছানায় নিথর হয়ে পড়ে আছে। তার চোখ জোড়া বন্ধ, নিঃশ্বাস বইছে খুব ধীর লয়ে। আরিয়ান টিনার মাথার কাছে বসে আছে পাথর হয়ে। বারবার কম্পিত হাতে টিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শিকদার বাড়ির প্রত্যেকের মুখে আজ প্রগাঢ় দুশ্চিন্তার কালো মেঘ। মাইমুনা বেগম টিনার বরফের মতো শীতল হাতের তালুতে অবিরাম মালিশ করে উষ্ণতা ফেরানোর চেষ্টা করছেন। নুসরাত আর নৌশি দুজন মিলে টিনার পায়ের পাতায় তেল ঘষছে। অচেতন টিনা ক্ষণে ক্ষণে শিউরে উঠছে, যেন অবচেতন মনেও কোনো এক প্রচণ্ড শীত বা ভীতি তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে আছে। ডক্টরকে ফোন করা হয়েছে অনেক আগে, কিন্তু বাইরে তুমুল ঝড় বৃষ্টির দাপটে তারা পৌঁছাতে দেরি হচ্ছে। আরিয়ান এবার ধৈর্য হারিয়ে আদনানের উপর চিৎকার করে উঠল। ডক্টর কাকু এখন আসছেন না কেন? এখানে পৌঁছে থেকে যুগ পার হয়ে যাবে। যদি না পড়েন তবে বলো, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। নুসরাত শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলো। হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। বৃষ্টিতে অনেকক্ষণ ভেজার কারণে শরীর হিমাঙ্কিত হয়ে গেছে। ডক্টর আসুক, ঠিক হয়ে যাবে। আরিয়ান টিনার ফ্যাকাশে মুখটার দিকে তাকাতে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই চঞ্চল শ্যামলিনী মেয়েটা আজ কতটা নিস্তেজ। আরিয়ান বারবার তার কানের কাছে মুখ নিয়ে করুণ সুরে ডাকছে, ট্রিনা, এই যে ট্রিনা, শুনতে পাচ্ছ? টিনার কোনো সারা শব্দ নেই। মাইমুনা বেগম অস্থির হয়ে উঠলে নিজের কোমরের ব্যথা ভুলে গিয়ে বৌমার জন্য লড়ে যাচ্ছেন। মিতু অসুস্থ শরীর নিয়ে এসে টিনার মাথায় মমতা ভরা হাত রাখলো। রাহি বেগম এসে পরিস্থিতি সামাল দিতে চাইলেন। মাইমুনা বেগমকে বললেন, মেজো, তুমি এবার ওঠো, আমি তেল মালিশ করে দিচ্ছি। তোমার কোমরের ব্যথাটা তো আবার বেড়ে যাবে। মাইমুনা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ফারহানা বেগম ততক্ষণে রান্নাঘর থেকে গরম তেল নিয়ে রুমে ঢুকলেন। বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র হচ্ছে। মুহূর্ত কয়েক আগের কথা, বাইরে তখন বছরের প্রথম বৃষ্টি শুরু হয়েছে। বাইরে সেই তুমুল গর্জনে আরিয়ানের কাঁচা ঘুমটা হঠাৎ ছুটে গেল। সে পাশ ফিরে দেখলো বিছানা খালি, টিনা রুমে নেই। আরিয়ান কিছুটা অবাক হয়ে ড্রয়িং রুমে গেল। বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলো, কিন্তু কারো কাছে কোনো খবর নেই। এক অজানা আশঙ্কায় আরিয়ানের বুকটা কেঁপে উঠল। সে পাগলের মতো বাড়ির আনাচে কানাচে টিনা বলে ডাকতে লাগলো। সিঁড়ি ভেঙে হন্তদন্ত হয়ে ছাদের দরজায় গিয়ে পৌঁছালো। সে দেখলো বাইরের দিক থেকে ছিটকিনি আটকানো। আরিয়ান ভাবলো বাইরে থেকে যেহেতু বন্ধ, টিনা নিশ্চয়ই ভেতরে থাকতে পারে না। সে ফিরে আসতে চাইলো, কিন্তু ঠিক তখনই কোনো এক অদৃশ্য সুতার টানে সে থমকে দাঁড়ালো।
অবচেতন মনের ইশারায় সে পুনরায় ফিরে গিয়ে ছাদের দরজাটা সজোরে খুলল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির তাণ্ডব। চোখ যতদূর যায় ঝাপসা আলোয় কাউকে দেখা গেল না। আরিয়ান যখন ফিরে যাবে তখনই তার দৃষ্টি থমকে গেল ঠিক পাশে, দেয়ালের সাথে ঘেঁষে নিথর হয়ে পড়ে আছে একখণ্ড মানবদেহ। আরিয়ান আর্তনাদ করে ছুটে গিয়ে টিনাকে বুকের মাঝে আগলে ধরল। কয়েক সেকেন্ডের জন্যে আরিয়ানের মনে হলো তার পৃথিবীটা বুঝি স্তব্ধ হয়ে গেছে। টিনার শরীরটা বরফের মতো শীতল, কোনো স্পন্দন নেই। আরিয়ানের মনে হলো তার বুকের ভেতরটা হাজারো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে তীব্র যন্ত্রণায়। সে পাগলের মতো চিৎকার করে উঠল। শ্যামলিনী, ও শ্যামলিনী, কথা বলো। এক বুক আতঙ্ক নিয়ে আরিয়ান শেষ আশা জাগিয়ে টিনার নাকের কাছে হাত রাখলো। মৃদু তপ্ত নিঃশ্বাসের স্পর্শ আঙ্গুলে লাগতে আরিয়ানের ধরে যেন প্রাণ ফিরে এলো। না, তার শ্যামলিনী তাকে ছেড়ে যায়নি। সে নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান এক মুহূর্ত দেরি করলো না। বৃষ্টির ঝাপটায় ভিজে একাকার অবস্থায় সে টিনাকে পাজা কোলে করে বুকে জড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। তার দুশ্চিন্তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। তখনই রুমে শোরগোল তুলে ডক্টর প্রবেশ করলেন। তাকে দেখে আরিয়ান অস্থিরতায় ফেটে পড়ল। যেন এক মুহূর্ত দেরি হওয়া মানে বড় কোনো বিপর্যয়। সে আর্তনাদ করে বলল, কাকু দেখুন প্লিজ, কাকু দেখুন প্লিজ, মেয়েটার কি হলো? ওকে কি হাসপাতালে নিতে হবে? আপনি বললে আমি এখনই গাড়ি বের করছি। ডক্টর সাহেব আরিয়ানের কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলেন। গম্ভীর স্বরে বললেন, স্থির হও আরিয়ান, আমাকে আগে পরীক্ষা করতে দাও। ডক্টর প্রথমে টিনার হাত ধরে পাস চেক করলেন, এরপর টর্চ দিয়ে তার চোখ জোড়া খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। রুমের সবাই তখন নিঃশ্বাস বন্ধ করে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে। পরীক্ষা শেষ করে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ট্রিনার পালস স্বাভাবিকের চেয়ে কিছুটা কম চলছে, তবে ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। আর চোখ দেখে যতটা বুঝলাম, মেয়েটা হয়তো কোনো কারণে প্রচণ্ড প্যানিক অ্যাটাক বা মানসিক আতঙ্কের শিকার হয়েছিল। শরীর ভীষণ ঠান্ডা হয়ে বরফ হয়ে আছে। ওকে এখনই কয়েকটা কম্বল দিয়ে ঢেকে দাও। ডক্টর দ্রুত নিজের ব্যাগ থেকে স্যালাইন বের করে টিনার হাতে পুশ করে দিলেন। ঘর থেকে বেরোনোর আগে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে এলে ওর জ্ঞান ফিরবে। বৃষ্টির পানিতে অনেকক্ষণ ভিজে থাকার কারণে শরীর এমন জমে গেছে। আদনান ডক্টর সাহেবকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে নিচে নেমে গেল। বাইরে তখন বৃষ্টি তাণ্ডব কিছুটা স্তীমিত হয়েছে, কিন্তু চারিদিকে থমথমে অন্ধকার কাটেনি। এখন রাত প্রায় 8টা। ঘরের গুমট নিস্তব্ধতার মাঝে হঠাৎ সবার নজর কাড়ল ছোট্ট তূর্ণা। সে ধীর পায়ে ত্রিনার বিছানার পাশে এসে দাঁড়ালো। তার ছোট ছোট চোখগুলোতে একরাশ বিষাদ আর মমতা। সে আলতো করে টিনার হিমশীতল হাতটা নিজের ছোট্ট হাতের মুঠোয় নিল। 7 বছরের ছোট্ট তূর্ণা নিষ্পাপ মুখে আজ এক গভীর অপরাধবোধের ছাপ। মেয়েটা যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু বুক ফাটা এক ভয়ে তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। নুসরাত তূর্ণার এই কুকড়ে থাকা অবস্থা দেখে এগিয়ে এলো। তাকে পরম মমতায় কোলে তুলে নিয়ে নিচু স্বরে বলল, তূর্ণা মামনি, ঘুম শেষ হয়েছে তোমার? তূর্ণা নুসরাতের প্রশ্নের কোনো উত্তর দিল না। সে নুসরাতের গলা জড়িয়ে ধরে হঠাৎ গুমড়ে কেঁদে উঠল। নুসরাত এই কান্নার সঠিক কারণ ধরতে পারল না। সে ভাবলো হয়তো অসময়ে ঘুম থেকে উঠেছে বলেই মেয়েটা এমন করছে। তাই সান্ত্বনা দিতে দিতে সে তূর্ণাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত গভীর হতে শুরু করেছে। ডক্টরের আশ্বাস এবং তৃণার শরীরের উষ্ণতা ফিরতে দেখে বাড়ির সবাই একে একে ঘর থেকে বিদায় নিল, কিন্তু আরিয়ান নড়ল না। এই দীর্ঘ সময় সে 1 সেকেন্ডের জন্য তৃণার শিওর ছেড়ে ওঠেনি। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ তৃণার খুব ক্ষীণ একটা কণ্ঠস্বর ভেসে এলো। কথাগুলো অস্পষ্ট তবে তৃষ্ণার্ত। আরিয়ান তড়িৎ তৃণার মুখের কাছে নিজের কান নিয়ে গেল। তৃণা খুব কষ্টে অস্ফুটে বলল, পানি, একটু পানি দাও। আরিয়ান চটজলদি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এক হাত দিয়ে টিনার মাথার নিচে আলতো করে ধরে তাকে একটু উঁচু করে সযত্নে পানি খাইয়ে দিল। টিনার ঠোঁটে পানির স্পর্শ লাগতে সে একটু ধাতস্থ হলো। ঠিক সেই মুহূর্তে আরিয়ান নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে টিনাকে খুব শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। টিনা আজ কোনো বাধা দিল না, বরং এক পরম সুখের আশ্রয়ে চোখ বুজে আরিয়ানের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো। টিনার শরীর এখনো সামান্য কাঁপছে, আর এক হাতে স্যালাইন চলছে ধীর লয়ে। আরিয়ান টিনার চুলের ভাঁজে মুখ লুকিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, কেন গিয়েছিলে ছাদে শ্যামলিনী? আমার কথা কি একবার মনে পড়েনি? তোমার কিছু হয়ে গেলে আরিয়ান মির্জা কিসের টানে বেঁচে থাকতো বলো তো? টিনা কোনো উত্তর দিল না। এভাবে আরো আধা ঘন্টা কেটে গেল। স্যালাইনের শেষ ফোঁটাটুকু শরীরে প্রবেশ করার পর আরিয়ান নিজেই নিডল খুলে দিল। বাড়ির সবাই একে একে এসে টিনার খোঁজ নিয়ে গেছে। নুসরাত পরম মমতায় নিজ হাতে টিনাকে খাইয়ে দিয়ে গেছে। টিনা এখন আগের চেয়ে বেশ খানিকটা স্বাভাবিক। সে বিছানার ব্যাক রেস্টে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। আরিয়ান টেবিল থেকে ওষুধের প্যাকেট ছিঁড়ে 2টো বড়ি আর 1 গ্লাস পানি নিয়ে টিনার সামনে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, এই নাও, খেয়ে নাও। ওষুধ খেতে একদমই ভালো লাগছে না। আমারও তোমার এই ফ্যাকাশে অসুস্থ মুখটা দেখতে একদম ভালো লাগে না, তাই কোনো তাল ভানা ছাড়ে চট জলদি লক্ষ্মী বউয়ের মতো খেয়ে নাও।
টিনা বুঝতে পারলো আজ আরিয়ানের সাথে জেদ করে লাভ নেই। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ওষুধটা গিলে নিল সে। আরিয়ান এবার গ্লাসটা সরিয়ে রেখে টিনার খুব মুখোমুখি হয়ে বসলো। টিনার একটা হাত নিজের তপ্ত মুঠোর ভেতর নিয়ে খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলো, বৃষ্টিকে এত ভয় পাও কেন ত্রিনা? আরিয়ানের এই সোজাসাপটা প্রশ্নে টিনা কিছুটা হকচকিয়ে গেল। তার চোখের মনি কাঁপছে। সে দৃষ্টি সরিয়ে নিয়ে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য অন্যদিকে তাকালো, কিন্তু আরিয়ান ছাড়ল না। সে আবারও একই প্রশ্ন করলো। সে কয়েক মাস আগেও যখন বৃষ্টি হয়েছিল তুমি খুব ভয় পেয়েছিলে, আমি দেখেছিলাম। তখনও জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। আজ বলো তো শ্যামলিনী, কি হচ্ছে তোমার? কেন বৃষ্টির শব্দে তুমি এমন নিথর হয়ে যাও? টিনা এবার বেশ ধীর এবং ধরা গলায় বলল, প্লিজ এক প্রশ্ন বারবার করবেন না, পুরনো কথা বাদ দিন না। আরিয়ানের চোখে একরাশ অভিমান ভর করল। সে হাতটা একটু আলগা করে বলল, বাদ দেব? তার মানে তুমি আমাকে বলবে না? এতদিন পাশে থেকেও কি আমি তোমার একটুখানি বিশ্বাসের জোগাড় করতে পারিনি? টিনা আরিয়ানের আহত চোখের দিকে তাকালো। আরিয়ান আর কথা বাড়ালো না। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর মুখে বলল, ওকে, অলরাইট, ঘুমাও তুমি, আর কোনো প্রশ্ন করবো না। টিনা হঠাৎ বলতে শুরু করলো। আরিয়ানের যাওয়ার পা দুটো থমকে গেল। স্মৃতির পাতায় সে বিভীষিকাময় মুহূর্তগুলো ভিড় করে এলো তার চোখের সামনে। সেদিন ছিল বৃহস্পতিবার। টিনার বয়স তখন মাত্র 16। রসনারা বেগমের কড়া শাসনে তার বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, সারাদিন ঘরের কাজ করতে করতে দম ফেলার সময় পেত না সে। তবে যখনই একটু অবসর জুটত সে চুপি চুপি ছাদে চলে যেত। সেখানে তার নিজের হাতে লাগানো গাছ আর ফুলগুলোর সাথে সে কথা বলতো। সেদিন ছিল তপ্ত এক দুপুর। ছাদে উঠতে দেখলো আকাশে মেঘের ঘন ঘটা বৃষ্টি। টিনার ভীষণ প্রিয় ছিল। মেঘ দেখলেই তার কিশোরী মন আনন্দে জোয়ার বইত। ছাদে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রিমঝিম ধারায় বৃষ্টি নামলো। টিনা দুহাত ছড়িয়ে খোলা আকাশের নিচে মুক্ত বিহঙ্গের মতো দাঁড়িয়ে ভিজতে শুরু করলো। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তাকে নতুন করে বাঁচিয়ে তুলছিল, কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। হঠাৎ পেছন থেকে কারো শক্ত হাতের কর্কশ স্পর্শ অনুভব করলো সে। নিজের শরীরে পরপুরুষের হাতের অনধিকার প্রবেশ টের পেতে টিনা ছিটকে দূরে সরে গেল। ধক করে ওঠা কলিজা নিয়ে পেছন ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সামনেই দাঁড়িয়েছে রওশনা বেগমের ভাই, তার সৎ মামা মানে তৌহিদের বাবা। টিনা নিজের ভেজা শরীর দু হাতে আড়াল করার চেষ্টা করে কাপা গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।